চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ সব খবরাখবর। সাবেক নারী ক্রিকেটার জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগে তোলপাড় দেশের ক্রীড়াঙ্গন। কেবল বিসিবি নয়, সরকারের কাছে স্বাধীন তদন্তের মাধ্যমে বিচার চান তামিম মুশফিকরা। অভিযোগের পরপরই প্রাপ্য বিচারের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াপ। তবে বিসিবি ঘোষিত তদন্ত কমিটি নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। এবং রিয়াদে আজ শুরু ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মিশন। প্রথম দিনে সাঁতার, জুডো, টেবিল টেনিস এবং ভারোত্তোলন ইভেন্টে লড়বেন বাংলাদেশের খেলোয়াড়রা। বাংলাদেশের একমাত্র স্বর্ণজয়ী ইভেন্ট শুটিং নেই এবারের আসরে। দর্শক, জাহানারা আলমের একটা মাত্র ইন্টারভিউ, আর তাতে তোলপাড় লেগে গেছে পুরো ক্রীড়াঙ্গনে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের বাইরে শুটিং, অ্যাথলেট বা অন্য যারা আছেন অ্যাথলেটরা, সবার মধ্যেই কিন্তু এই প্রবণতা আছেন যারা আসলে জোর হয়রানির শিকার হয়েছেন বা তারা প্রকাশ্যে আসলে কখনোই কথা বলতে পারেন। আজ সবকিছু নিয়ে আলোচনা করব। সাবেক শুটার সাবরিনা সুলতান আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। সাবরিনা আপা, আপনি তো অনেকদিন ধরেই আসলে 1985 সাল থেকে 2013 সাল দীর্ঘ কেরিয়ার আপনার। আপনি শুটার ছিলেন, বাংলাদেশ আর্মির দলের কোচ ছিলেন। এই যে দীর্ঘ সময় যে একটা শুটিং ক্যারিয়ার পার করেছেন, এই সময় কি আপনি কখনো যৌন হয়রানির শিকার হয়েছেন কিনা? না, আলহামদুলিল্লাহ, এটার এই ধরনের কোনো সুযোগ যে নেওয়ার চেষ্টা করে নাই সেটা না, বাট আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করি যে এই ধরনের সুযোগটা করে উঠতে পারিনি বিকজ অফ মাই হাজব্যান্ড। যখন আমার বিয়ের আগে আমি যখন শুটিং করি তখন ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল। ও আমাকে সবসময় ব্যাকিং দিয়েছে এক্ষেত্রে। আমাদের শুটিংয়ে কিন্তু তখন থেকে কিছু কম বেশি এই ধরনের হ্যারাসমেন্টটা ছিল, আমি নিজের চোখেও দেখেছি, কিন্তু কখনো হয়তো কম বেশি আমি প্রতিবাদও করেছি, যার জন্য আমি অনেক সুযোগ সুবিধা থেকে শুটিংয়ের খেলাধুলা বা কোচ হওয়া, ফেডারেশনের কোচ হওয়া থেকে আমি বঞ্চিত হয়েছি। এইগুলো এখনও হয়ে আসছে, শুধু শুটিং বলে কথা না, আমাদের সুইমিংয়ে অনেক বেশি হয়েছে এর আগে, সুইমিং, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সেও হয়েছে। আমি অনেক শুনেছি, যদি আমি নিজের চোখে দেখিনি, ভিকটিমদের সাথেও আমি অনেক সময় কথা বলেছি, ওরা দুঃখ করে বলেছে ওদের ক্যারিয়ারের কারণে ওরা কখনো প্রতিবাদ করার সুযোগ পায়নি। আপনি বলছেন যে আসলে আপনার হাজবেন্ড যিনি আছেন এই ইভেন্টে আছেন দেখে আপনি একটা সাপোর্ট বা সমর্থন পেয়েছিলেন তার কাছ থেকে। আমাদের বেশিরভাগ যারা অ্যাথলেট আছেন বা খেলোয়াড় আছেন, সব থেকে বেশি অ্যাথলেট কিন্তু তৃণমূল পর্যায় থেকে উঠে আসেন। ঢাকার মধ্যে কারো বাড়ি নেই বা আসলে আত্মীয় স্বজন খুব কম থাকে। সেই ক্ষেত্রে যারা আসলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটা স্বপ্ন পূরণে আসলে আসেন আমাদের ফেডারেশনগুলোর কাছে, আর সেই ফেডারেশন যখন রক্ষক থেকে ভক্ষক হয়ে ওঠেন, সেটা আসলে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আসলে কতটা মঙ্গলজনক। যখন জাহানারা আলমের এই একটা ইন্টারভিউ আসলে পুরো বিশ্বে কিন্তু আমরা বলবো যে সাড়া ফেলে দিয়েছে। এর আগে শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী কিন্তু নারী ক্রীড়াঙ্গনে নারীদের আসলে যৌন হয়রানির যে নিপীড়নের শিকার হন, এটা কিন্তু আসলে ক্রীড়াঙ্গনে দেখেছি আমরা। গত 2022 সালে যখন নারী বিশ্বকাপ হয়েছিল তখন আমরা দেখেছি, ক্রিকেটে দেখেছি, ফুটবলে দেখেছি। বিশেষ করে আমরা স্পেনে কিন্তু আমরা একজন কোচ, তাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এবং সেই আসরে কিন্তু জাম্বিয়া ফুটবল দলের একজন নারীকেও কিন্তু হেনস্থা করা হয়েছিল এবং তার কোচের মাধ্যমে তিনি হেনস্থা হয়েছিলেন। এই যে আমরা বলছিলাম যে রক্ষক যখন ভক্ষক হয়ে ওঠেন, যাদের কাছে আপনি আস্থা করে আসছেন তারাই যখন আপনার অনাস্থা হয়ে উঠছেন, সেই জায়গাটা আসলে আপনি কিভাবে নিজেদেরকে মুক্ত রাখবেন? আসলে আমার মনে হয় যে এই ধরনের ফেডারেশনগুলোতে, যে সব ফেডারেশনে কম বেশি এ ধরনের হচ্ছে, হেনস্থা হচ্ছে, যৌন হয়রানি হচ্ছে, তো এইগুলো যদি আমাদের ভিকটিম যারা, তারা যদি সামনে আসে এবং নির্ভয়ে যদি ওদেরকে নির্ভয় দেওয়া হয়, এই প্রতিবাদগুলো উঠে আসে এবং যারা করছে তাদেরকে যদি
আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয় এবং তাদেরকে যদি খেলোয়াড় এই ফেডারেশনগুলো থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়, তাহলে অনেকটাই মানে এটার প্রতিরোধ গড়ে উঠবে এবং এই যৌন হয়রানিগুলো প্রায় নির্মূল হবে এবং যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে এ ব্যাপারে কঠোর হওয়া উচিত এবং বিচারের আওতায় নিয়ে আসা উচিত এদেরকে। সাবরিনা সুলতানা, যখন জাহানারা আলম একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা অনলাইন সংবাদ মাধ্যমে, সেই ক্ষেত্রে তখন কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে এবং তিনি বলেছিলেন যে তিনি অনেক আগে বিসিবিকে তিনি নোটিশ করেছিলেন, তবে বিসিবি সেই জায়গাতে আসলে যেভাবে মধ্যস্থতা করার কথা বা যে বিচারের আওতায় আনার কথা, যারা শাস্তির উপযুক্ত ছিলেন তাদের কিন্তু সেভাবে আনেন। এবং গতকাল যিনি নারী উইংয়ের কমিটির চেয়ারম্যান ছিলেন শফিউল আলম চৌধুরী নাদেল, তিনি বলেছিলেন যে তিনি যখন সে সময় ছিলেন, মঞ্জুরুল ইসলাম যিনি সাবেক নির্বাচক এবং কোচের দায়িত্বে ছিলেন, তার বিপক্ষে তার কোনো এরকম কোনো ধারণা হয়নি। তাহলে এই যে জাহানারা আলম একা যখন কথা বলছেন এই বিষয়ে, এটা আসলে সাহসিকতার ব্যাপার। তখন তিনি আবার বলছেন যারা নারী ক্রিকেট দলে আছেন তারাই তার বিপক্ষে কাজ করছেন এবং তখন সেই পরিস্থিতি আসলে তারা যদি একসাথে একজোট হয়ে কাজ করতেন, এই জায়গাতে হয়তো বা একটা কণ্ঠস্বর বা একটা ভালো একটা জবাব দেওয়া যেত। আসলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইউনিটির অভাবটা আছে। যারা ভিকটিম হয় তারা হয়তো তাদের সহকর্মীদের সাথে বা প্রতিষ্ঠানের কাছে বলে কিন্তু তখন দেখা যায় কি তাদের ক্যারিয়ার নষ্ট করে দিবে বা তাদেরকে খেলতে দিবে না, এই ধরনের অনেক সময় এই ভিকটিমগুলো হুমকির সম্মুখীন হয়, যার কারণে তারা এটার প্রতিকার পায় না এবং তারা ক্যারিয়ারের কথা চিন্তা করে, অনেকে আছে যে রুট লেভেল থেকে আসে, কিছু থাকে যে একটু নিডি থাকে, তারা চিন্তা করে যে এই খেলাধুলাকে বেস করে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিব, তখন তারা এই কথাগুলো চিন্তা করে এই জিনিসগুলোকে চেপে যায়, তারা প্রতিবাদ করতে পারে না। আসলে সবাই যদি এক হয়ে, আমরা বিশেষ করে নারী খেলোয়াড়রা এক হয়ে যদি এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলি বা আমাদের যদি প্রতিবাদ করি, তাহলে আমার মনে হয় এই ব্যাপারটা অনেকটাই মানে আমরা আশার আলো দেখতে পাবো। সাবরিনা সুলতানা, এবার এই সময় ক্রিকেট আমরা বলছি যে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে, তবে শুধু ক্রিকেট নয়, আমরা দেখেছি যে হ্যান্ডবল আছে, সুইমিং আপনি বলছিলেন, সুইমিং আছে, শুটিং আছে, অন্য অনেক ইভেন্টে কিন্তু এর আগেও যৌন হয়রানির নিপীড়নের শিকার হয়েছেন নারীরা এবং এর জন্য কিন্তু যারা দোষী তারা কিন্তু শাস্তিও ভোগ করতে হয়েছে তাদেরকে, শাস্তির আওতায়। আমরা একটু দেখে নিতে চাই যে এই যে 2019 সালে যৌন হয়রানির অভিযোগে কিন্তু বাংলাদেশ টেনিস ফেডারেশন যিনি সাধারণ সম্পাদক ছিলেন গোলাম মোর্শেদকে কিন্তু বহিষ্কার করে দেওয়া হয়। সেক্ষেত্রে 2025 জুনে যৌন নিপীড়নের দায়ে সাঁতার অঙ্গন থেকে কিন্তু 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয় রাজশাহীর কোচ আলমগীর হোসেনকে এবং 2024 সালে আমরা দেখেছি যে নারী অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে কারাগারে পাঠানো হয় জুজুৎসু যে অ্যাসোসিয়েশনটা আছে সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম নিউটনকে এবং সবশেষ নারী ক্রিকেটের সাবেক নির্বাচক যেটা বলছিলাম জাহানারা আলমের যে যৌন হয়রানির অভিযোগ করা হয়েছে, সেইখানে আসলে এই বিতর্কগুলো আরও বেশি ছড়িয়েছে। টেবিল টেনিস থেকে শুরু করে বা বাংলাদেশ টেনিস ফেডারেশন সব জায়গাতেই কিন্তু আপনি বলছিলেন সাঁতার, সব জায়গাতেই কিন্তু আসলে এই হয়রানির অভিযোগ আছে। আপনারা কিন্তু গতবার শুটিং ফেডারেশনের যে বর্তমান অ্যাডহক কমিটি আছে তারা আসার আগে কিন্তু আপনারা একটা চিঠি দিয়েছিলেন যে যারা এই অ্যাডহক কমিটির লিস্টে আছেন তারা যাতে সামনের বার যখন আসবেন তারা আসবেন না। তবে সেই জায়গাতে কিন্তু এনএসসি যেহেতু অ্যাডহক কমিটি দিয়েছেন তারা কিন্তু আপনাদের সেই কথাটা শুনেনি বা আপনারা সাবেক শুটার হিসেবে বা সাবেক অ্যাথলেট হিসেবে সেই কণ্ঠস্বর আপনারা সেই জায়গায় কি তুলে ধরতে পেরেছেন কিনা? না, আমি তো একটু দূরে ছিলাম শুটিং থেকে, অনেকটা অভিমান করে রাগ করে যেহেতু সুযোগ পাইনি। তবে আমি শুনেছি এবং দেখেছিও যে এ ধরনের প্রতিবাদ এসেছিল এবং ক্রীড়া উপদেষ্টার কাছে প্রতিবাদ দেওয়া হয়েছিল, চিঠি দেওয়া হয়েছিল বিশেষ একজন ব্যক্তিকে উল্লেখ করে, নাম উল্লেখ করে এবং যতটুকু আমি জানি যে প্রমাণও দেওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে মানে এটার কোনো প্রতিকার হয় নাই, এটার কোনো সংশোধনও হয়নি, বরঞ্চ যে কমিটি করা হয়েছিল সার্চ কমিটি, সে কমিটি অনুযায়ী কিন্তু কমিটি ডিক্লেয়ার হয় নাই আমি যেটুকু জানি এবং এই ব্যাপারে আমি কনফার্ম। পরবর্তীতে যে কমিটি এসেছে সেই কমিটির বলতে গেলে কেউই কিন্তু ছিল না সার্চ কমিটির নির্ধারিত কমিটির ভিতরে।
তো সেখানে কিছু ব্যক্তি সম্পর্কে যে অভিযোগগুলো এসেছিল সে অভিযোগগুলোর কিছু প্রমাণও দেয়া হয়েছিল, কিন্তু এটার কোনো প্রতিকার হয় নাই। তো শুটিংয়ের তো এখন যে অনেকেই মেয়েরা বিশেষ করে কিছু অভিযোগ দিচ্ছে, মানে ওরা হয়তো সরাসরি বলতে পারছে না, বাট কিছুটা অভিযোগ আসছে, কিন্তু এর অবশ্যই প্রতিকার হওয়া উচিত। না হলে আমাদের এই শুটিং, বিশেষ করে আমি যেহেতু শুটিংয়ের কথা বলবো, শুটিংটা অন্ধকারে চলে যাবে। আর বিশেষ করে মেয়েরা কিন্তু ক্রীড়াঙ্গনে আসার ব্যাপারে উৎসাহ হারিয়ে ফেলবে। সাবিনা সুলতানা, অন্ধকার থেকে কিভাবে আলোতে আবার ফেরা যায় শুটিং ফেডারেশন সহ অন্যান্য ফেডারেশন, সেই আলোচনা চলবে। তবে আমাদেরকে এখানে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। দর্শক, ক্রীড়াঙ্গনে দীর্ঘ বছর পথ পাড়ি দিলেও এবং বিশাল অর্জন নিয়ে আসলেও নারীদের নিরাপত্তা আসলে কতটুকু, বা তাদেরকে বাস্তবায়ন করতে ফেডারেশন কতটুকু ভূমিকা রাখছে, রক্ষক ভক্ষক হয়ে যায় কিনা, সেই বিষয়ে আমরা আলোচনা করছিলাম সাবেক শুটার এবং কোচ সাবিনা সুলতানার সাথে। সাবিনা আপা, আমরা বলছিলাম যে দেশে এবং বিশেষ করে আপনাদের শুটিং ফেডারেশন আসলে সেইভাবে যেভাবে নিরাপত্তা দেওয়ার কথা ছিল নারীদের, এবং বিশেষ করে যখন ঢাকার বাইরে থেকে নারীরা আসছেন আপনাদের কাছে স্বপ্ন পূরণে, বা যারা ফেডারেশনে এখন দায়িত্বপ্রাপ্ত আছেন সেই জায়গাতে আসলে তারা নিরাপত্তা বা নিরাপদ বোধ করছেন না। যারা দায়িত্বপ্রাপ্ত বর্তমানে আছেন তারাই আসলে ভক্ষক হয়ে উঠছে। এবং শুধু এটা কিন্তু দেশে নয়, দেশের বাইরেও কিন্তু আমরা দেখে থাকি ভিন্ন সময়ে এভাবে নারীরা যৌন হয়রানির অভিযোগ করেছেন। এবং শুধু নর্মাল আমরা ঘরের মাঠে বা ফেডারেশনের সময় না, আমরা দেখেছি বিশাল বিশাল টুর্নামেন্টের সময়, বিশেষ করে বিশ্বকাপ চলার সময় আমরা দেখেছি যে অনেক ভাবে তারা যৌন হয়রানির অভিযোগ করেছে। আমরা বলছিলাম যে স্পেনে যখন বিশ্বকাপ চলছিল তখন জাম্বিয়া ফুটবল নারী দল তারা কিন্তু যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এবং স্পেনের একজন কোচ সহ একজন কিন্তু চাকরিও চলে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার শুরু থেকে কিন্তু নিজের শরীর নিয়ে নেটিজেনদের বিরূপ মন্তব্যের শিকার হন ব্রিটিশ পোল ভল্টার হলি ব্র্যাডশো। বর্তমানে খেলার পাশাপাশি তিনি কিন্তু কাজ করছেন নারী অ্যাথলেটদের নিরাপত্তা নিয়ে, এবং 2025 সালের জুনে নিজ দেশে বর্ণবিদ্বেষের কবলে পড়েন 3 বারের অলিম্পিক স্বর্ণজয়ী যুক্তরাষ্ট্রের এই অ্যাথলেট গ্যাবি থমাস। এবং 2018 সালে বহুল আলোচিত ইউএস জিমন্যাস্টিক্স স্ক্যান্ডালের বিচার শেষ হতে সময় লেগেছে 6 বছর, এবং এই স্ক্যান্ডাল কিন্তু করেছে টিম চিকিৎসক লারি নাসারের। $138 মিলিয়ন তার জরিমানা হয়েছে এবং শেষ পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। কারণের পাশাপাশি আমরা বলতে চাই, এই যে সম্প্রতি ভারতে ওয়ানডে বিশ্বকাপ শেষ হলো নারীদের, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ান যে নারী দল আছেন তারা যখন আসলে বের হয়েছিলেন হোটেল থেকে, তখন কিন্তু 2 অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে লক্ষ্য করে শ্লীলতাহানির তারা শিকার হয়েছেন, এবং একটা বাজে অঙ্গভঙ্গি করেছিলেন একজন পথচারী। সেই যে বিচারের আওতা, বা ফিফা থেকে শুরু করে আইসিসি সবাই কিন্তু আসলে তারা বিচারের আওতাধীন আছে। আমরা বলছিলাম যে শুটিংয়ে আসলে আপনি যদি এভাবে দেখেন, বা আসলে যেভাবে চলছে সেভাবে যদি চলতে থাকে, তাহলে আসলে আলো থেকে তারা অন্ধকার হারিয়ে যাবে। আর তৃণমূল থেকে যারা আসলে খেলার স্বপ্ন নিয়ে আসে, নিজেদেরকে একটা জায়গায় পৌঁছাবেন বা দেশের জন্য, দেশের ভাবমূর্তি গড়তে আসলে বিদেশ থেকে তারা অর্জন নিয়ে আসবেন, সেই অর্জনটা কিন্তু আমরা আর পাবো না। তাহলে আসলে একসময় ক্রীড়াঙ্গনটা আসলে কোথায় গিয়ে থামবে? এই জায়গায় আসলে যারা দোষী তারা কি আসলে শাস্তির আওতাধীন আনবে না? আসলে আমাদের ক্রীড়াঙ্গন তো বলতে গেলে এখন অন্ধকার জগতের দিকেই চলে যাচ্ছে, কারণ এই যে যৌন হয়রানি বা শ্লীলতাহানি, এটা কিন্তু আজকে থেকে না, অনেক দিন আগে থেকে, অনেক বছর আগে থেকে হয়ে আসছে। বাংলাদেশে কম বেশি হচ্ছেই, এটা এখনো স্টিল এটা আছে, কিন্তু এর কোনো প্রতিকার হচ্ছে না। আর হচ্ছে না দেখেই এটা কিন্তু সুযোগ নিচ্ছে যারা এই অপরাধগুলো করছে, তারা কিন্তু বহাল তবিয়তে কমিটিগুলোতে বা সব জায়গায় কিন্তু বিদ্যমান আছে। তাদের সম্পর্কে যে নির্দিষ্ট করে অভিযোগ করা হচ্ছে সে ব্যাপারে কিন্তু কোনো প্রতিকার হচ্ছে না। কি মনে হচ্ছে প্রতিকার হচ্ছে না কেন? যারা আইসিসি বা ফিফা থেকে আসলে নিষেধাজ্ঞায় পড়ে যখন সরকারের হস্তক্ষেপ হয়, তবে শুটিং ফেডারেশন বা অন্যান্য ফেডারেশন যেগুলো আছে দেশের, সেই ফেডারেশনে নিশ্চয়ই হস্তক্ষেপ করলে, সরকার যদি হস্তক্ষেপ করে, নিষেধাজ্ঞা আওতায় পড়ার সুযোগ নেই আমার জানা মতে। সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে আসলে সরকার কেন ওই জায়গাটাতে বিশেষভাবে নজরদারি করছে না? সরকার নজরদারি করছে না বললে ভুল হবে। যখন করে, ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী হয়, তখন দেখা যায় ক্ষমতার অপব্যবহার করে। তখন দেখা যায় হয়তো সে যে দল করতো না, তখন সে দলের কোনো নেতা বা কাউকে ধরে সে তখন এই ক্ষমতা প্রয়োগ করে।
যার কারণে সে এই অপরাধ থেকে সে পার পেয়ে যায়, তার কোনো বিচার হয় না এবং পরবর্তীতে দেখা যায় সে আরও মারমুখী হয়ে ওঠে, তার অপরাধটা আরও বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। সবাই দেখছে এই জিনিসগুলো, কম বেশি সবাই দেখছে আশেপাশের, সেভাবে কেউ প্রতিবাদ করে না, ভয়ে দেখা যায় হুমকির সম্মুখীন হতে হয়। হ্যাঁ, হুমকি দিচ্ছে বা হুমকি দেয়, যার কারণে সবারই তো ভয় থাকে, সেজন্য কেউ সামনে এগিয়ে আসে না, সেভাবে প্রতিবাদ গড়ে তোলে না। জাতীয় দলে যারা আছেন বর্তমানে শুটিং ফেডারেশনে, তারা কি আসলে এই যে আপনি বলছেন হুমকির ভয় বা যারা ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার ভয়, সেখানে কি আসলে তারাও আসলে নির্বিকারভাবে নিজেদেরকে সোপর্দ করে দিচ্ছেন কিনা ফেডারেশনের কর্মকর্তাদের কাছে? হ্যাঁ, সেটা তো দিচ্ছেই। যারা একটু হয়তো আওয়াজ উঠায়, প্রতিবাদী আওয়াজ তোলে, তাদের ক্যারিয়ারটা নষ্ট করে দেওয়া হয়, কোনো না কোনোভাবে তাদেরকে ওই অঙ্গন থেকেই তাদেরকে বিতাড়িত করা হয়। আর যারা এটাকে মেনে নিচ্ছে, যারা সেটাকে সাপোর্ট করে যাচ্ছে, তারা সুযোগ সুবিধাটা পাচ্ছে খেলোয়াড়দের ভিতরে। তারা হয়তো পারফরমেন্স না থাকলেও বিভিন্ন গেমসে তারা বিদেশ যাওয়ার জন্য তারা সুযোগটা করে নিচ্ছে, অথবা কমিটিতে আসার জন্য সেই সুযোগটা পেয়ে যাচ্ছে এবং হয়ে যাচ্ছে। যাদের কোনো পারফরমেন্স নাই, এমনও আছে যারা হয়তো কিছুদিনের খেলোয়াড়, তারাও দেখা যাচ্ছে একটা ইম্পর্টেন্ট একটা অবস্থানে চলে আসছে কমিটিতে। সাবিনা সুলতানা, আমরা মুক্তি কোথায় আমরা এই বিষয়ে আপনার কাছে ফিরবো, তবে আমাদের সাথে আরেক সাবেক শুটার এবং কোচ যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। শারমিন রত্নার সাথে আমরা যুক্ত হতে চাই। তার কাছে আসলে আমাদের অনেক প্রশ্ন আছে, কারণ তিনি বিগত সময়ে যে কমিটি ছিলেন সেখানে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারমিন রত্না, আপনাকে স্বাগত এখন টেলিভিশন স্টুডিওতে। আপনি বিগত সময় যখন কাজ করেছেন, বা আপনি তো এখনো আসলে যারা বর্তমান শুটার আছেন তাদের সাথে যোগাযোগ আছে, যারা শুটার আছেন বর্তমান, তারা আসলে কখনোই ক্যামেরার সামনে কথা বলতে চান না, যৌন নিপীড়নের অভিযোগ আছে তাদের। তবে এই যে ভয়, শঙ্কা এবং ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার, সেই জায়গাতে আসলে আপনিও তো এক সময় শুটার ছিলেন, সেই জায়গায় আসলে আপনি কতটা নিরাপত্তা বোধ করতেন ফেডারেশনে? আসসালামু আলাইকুম। আসলে এই যে যে ইস্যুটা এখন আমরা আজ 2-3 দিন ধরে যেটা সরব হয়ে আছে, এটা আসলে আমাদের নারী অ্যাথলেটদের জন্য বা নারী জাতির জন্যই একটা হুমকি স্বরূপ। কারণ আমরা কিন্তু অনেক প্রতিকূলতা ফেস করে এসে যে কোনো একটা অবস্থান তৈরি করি। সেখানে যে যখন এই ধরনের যৌন নিপীড়নের শিকার হতে হয়, এটা আমাদের জন্য আসলেই দুঃখজনক এবং অনেক চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের শুটিং ফেডারেশন, আপনারা সবাই হয়তো গিয়েছেন, সেখানকার পরিবেশটা সবসময় আমরা সুন্দর রাখার চেষ্টা করেছি। আপনারা দেখবেন আমাদের থাকার জায়গা, আমাদের ডরমিটরি সবকিছুই সেপারেট। বাট এখন যে যে ব্যক্তিকে নিয়ে আমাদের ব্যক্তিগতভাবে যে অভিযোগ ছিল, উনি এখন আমাদের বর্তমান কমিটির অ্যাডহক কমিটির জয়েন্ট সেক্রেটারি। তো ওনার এই স্বভাবটা বেসিক্যালি নতুন না। উনি ঢাকা রাইফেল ক্লাবের জয়েন্ট সেক্রেটারি। উনি ওখান থেকে ওনার ক্লাবের শুটারদের সাথে উনি সবসময় এগুলো করে আসছেন। ফেডারেশন কেন্দ্রিক হওয়ার জন্য তাকে ফেডারেশনে আসতে হয়েছে। এখন সে ফেডারেশনের ক্ষমতায় এসে সে তার ট্রু ফেস ফেডারেশনের শুটারদের সাথে দেখাচ্ছে। তো এই যে মানে আমাদের শুটিং অঙ্গনের এই নোংরা জিনিসটা এতদিন ছিল ক্লাব পর্যায়ে, সেটা ফেডারেশন আপনারা জানেন না হয়তো, কিন্তু এটা আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। গত কমিটি তার এই সমস্ত অভিযোগের কারণে তাকে নিষিদ্ধ করে রাখছিল। সে 4 বছর ধরে ফেডারেশনের কোনো অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত ছিল না, কারণ তার এই অভিযোগের কারণে তাকে বেসিক্যালি শুটিং থেকে বলছিল, শুটিং এরিয়া থেকে সে যাতে দূরে থাকে। কিন্তু তারপরও দেখেন এই সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথেই যেভাবেই হোক, সে যে কোনো ভাবেই হোক সে এই পাওয়ারটা নিয়ে নিয়েছে। আমরা তো যখন জানতে পেরেছিলাম যে সে এই অ্যাডহকে আসতে পারে, তখন আমরা বেশ কয়েকজন সিনিয়র শুটার, আমাদের যে ক্রীড়া উপদেষ্টা বর্তমানে আছেন, তার কাছে আমরা সশরীরে গিয়ে তার কাছে আমরা এই এই বিষয়গুলো অবহিত করেছিলাম যে আপনারা যাই করেন এমন কোনো মানুষকে দিয়েন না যেটা আমাদের শুটিং এর জন্য খারাপ হতে পারে বা আমাদের পরিবেশটা নষ্ট হয়। কিন্তু উনি আমাদের কথাটা পরবর্তীতে দেখলাম যে উনি রাখলেন না কথাটা। অ্যাডহক কমিটি, সরি, যে সার্চ কমিটি ছিলেন তাদের কাছে আমরা এভিডেন্স পাঠিয়েছি, তারা এগুলো বিষয় সবকিছু বিষয় তারা অবহিত ছিল এবং তারা নিজেরা বলছেনও যে এই কমিটি তাদের দেওয়া প্রস্তাবিত কমিটি না। তো ইভেন যে লোকটার বিরুদ্ধে আমাদের এত অভিযোগ, উনি প্রাউডলি বলতেছে আমি লাখ লাখ টাকা আসিফকে দিয়ে আজ এখানে ক্ষমতা আসছি, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। ইভেন আপনারা হয়তো একটু খোঁজ খবর করে দেখবেন যে মাছরাঙা টেলিভিশন এটা নিয়ে একটা নিউজও করছিলেন, সেখানে উনি যেভাবে এটাকে ইগনোর করছে, আমি ঠিক বুঝলাম না যে এটা ইগনোর করলো বা এটাকে না করলো, আমি ঠিক বুঝি না। এসে বলতেছে এখানে মেয়েটা তো না বলে নাই, অ্যাবিউসিং এর ঘটনায় কখনো একটা মেয়ে কি চিৎকার করবে? তাহলে তো এটা রেপ কেসে চলে যায়। তো সেইখানে সেই লোক এভাবে
সুন্দরভাবে নিজেকে ডিফেন্ড করতেছে এবং সেটা আমরা মেনে নিচ্ছি, আমরা চুপচাপ থাকতেছি। আমি সুন্দর মতো যখন দেখলাম যে উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা যখন এই কমপ্লেনটা করছি, তারপরেও উনি ওনাকে জয়েন্ট সেক্রেটারি করে ফেডারেশনে পাঠিয়ে দিয়েছে, সুতরাং এখানে আর তো কথা বলার কোনো জায়গা নাই। কারণ এখানে আর প্রতিবাদ করে কি হবে, কারণ আমরা অলরেডি যেটা ঘটার আগেই যেখানে আমরা কমপ্লেন করে আসছি, উনি সেটার কোনো স্টেপই নেননি, উল্টা উনি তারপরে ওনাকে দিয়ে দিয়েছেন। সার্চ কমিটি তাকে না করছে, সে শুনে নাই। সার্চ কমিটির মেয়াদ শেষ হওয়ার পরে, এতদিন পরে সে এই কমিটিকে ডিক্লেয়ার করছে। আমার মনে হয় শুটিং ফেডারেশন নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে এই কমিটির দেওয়া নিয়ে। সার্চ কমিটি টোটালি বলছে যে এই কমিটি আমাদের না। তো আমরা যারা অ্যাথলেট, অ্যাটলিস্ট আমাদের গার্জিয়ানশিপ যাদের কাছে দিবে, আমাদের কাছে তো অ্যাটলিস্ট তাদের জানা উচিত ছিল, আমাদের কথাটাকে গুরুত্ব দিয়ে নেওয়া উচিত ছিল যে হ্যাঁ আসলে এই স্পোর্টসের যে কোনো ফেডারেশনের ঘটনা সেই ফেডারেশনের অ্যাথলেটরাই ভালো বলতে পারবে, কিন্তু আমাদের মতামতের কোনো মূল্যায়নই কখনো কেউ করে না। যখন আমাদের মতামতের মূল্যায়ন করে না, মূলত তখনই এই সমস্ত পারভার্টেড লোকগুলো এই কাজগুলো করার সুযোগ পায়, আর অ্যাথলেটরা কোণঠাসা হয়ে যায়। এখন পর্যন্ত প্রত্যেকটা অ্যাথলেটকে যে সমস্ত মেয়েরা কম্প্রোমাইজ করে গেছে বা তারা এই স্রোতের অনুকূলে গা ভাসিয়ে দিয়ে চলে গেছে, তাদের ফ্যাসিলিটিস দেওয়ার জন্য ট্যালেন্টেড শুটারদেরকে তারা বঞ্চিত করতেছে, মানসিকভাবে টর্চারে রাখছে। এই 4 মাসের মধ্যে তারা পুরো ফেডারেশনটাকে অস্থির বানায় রাখছে। তো এই সমস্ত মানুষের কি বলবো, যে আমরা যারা আমাদের গার্ডিয়ান বা যাদের কাছে আমরা প্রতিকার আশা করি, আজ গতকাল জাহানারার বিষয়টাতে আমাদের ক্রিয়া উপদেষ্টা বলছেন যে সরকার, সে যদি আইনি সহায়তা চায় সরকার এটাতে করবে। তো আমার কথা হচ্ছে, আপনি আমার একটা প্রবলেম হওয়ার পর আপনি আইনি সহায়তা করতে যাচ্ছেন, আপনাকে তো প্রবলেমের বিষয়ে আগেই বলা হয়েছে যে এইগুলো দিলে পরে আমাদের জন্য প্রবলেম হবে, যে জিনিসটা আপনি আগে থেকেই জানেন, তারপর আপনি আমাদেরকে প্রবলেমে কেন ফেললেন, কেন আমাদেরকে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলছেন? শারমিন রত্না, আপনি বলছিলেন যে উপদেষ্টার কাছে আপনারা বারবার আসলে এই বিষয়টা তুলে ধরেছেন এবং সার্চ কমিটি যিনি ছিলেন, যারা ছিলেন তাদেরকে বলা হয়েছিল, তারপরও আসলে এই কমিটিতে বিতর্কিত যারা আছেন সদস্য তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে আসলে নারীদের নিরাপত্তার ক্ষেত্রে বা যখন ফেডারেশন যখন রক্ষক থেকে ভক্ষক হয়ে যান বা সবশেষ যারা ক্ষমতার মস্তদে বসে থাকেন, উপদেষ্টা আছেন, এনএসসি আছে, তারা যখন এই দায়িত্বগুলো আসলে নিজেদের আওতায় না নিয়ে আসলে তারাও নজরআন্দাজ করে দেয়, সেক্ষেত্রে আসলে আমাদের নারীরা আসলে কোথায় যাবে? আপনারা কোথায় যাবেন আসলে? আসলে আমাদের একটা আপনারা জানেন যে আমাদের মহিলা ক্রীড়া পরিষদ আছে, তাদের অ্যাক্টিভিটিস আসলে কি, আমাদের অ্যাথলেট কমিটি আছে, তাদের অ্যাক্টিভিটিস আসলে কি, আপনারা কি কখনো তাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে তাদেরকে প্রশ্ন করছেন? তারা কখনো এই সমস্ত প্রবলেম নিয়ে কি কখনো একটা বাইট দিছে বা একটা বিবৃতি দিছে? এ পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই। তারা দিব্যি যারা ক্ষমতায় আছে তারা কি কারণে ওই জায়গাটা দখল করে বসে থাকে আমি জানি না। আমাদের কনস্টিটিউশন বলেন বা দেশের যে যাই বলেন, যে কোনো গভর্নমেন্ট আসলে কিছু কিছু জিনিস তৈরি করে রেখে দেয়, জাস্ট সেটা তৈরি করে রেখে দেওয়ার জন্য, সেটা কোনো অ্যাক্টিভিটিস নাই। কারণ যে যারা ক্ষমতায় বসে থাকে অন্যদেরকে তারা পুতুল করে রাখে যে এরা যা বলবে সেই অনুযায়ী কাজ করবে, কেউ তো স্বাধীন না। এই যে দুইটা সংগঠন আছে, অ্যাথলেটদের ফেভারিটই তো কথা বলার জন্য তারা আছে, তাদের অ্যাথলেটদের যাবতীয় প্রবলেম নিয়ে কথা ফাইট দেওয়ার কথা তাদের, কই তাদের তো কোনো অ্যাক্টিভিটিস নাই, অথচ তাদেরকে সেখানে বসা রাখছে, মিটিং মিছিল হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই। তাহলে আমরা একটা সংগঠন বানিয়ে দিয়েছি কিন্তু তাদের কোনো অ্যাক্টিভিটিস শো করার উপায় নাই বা তারা করছে না, তাহলে এগুলোর কারণ কি? আমরা সবসময় রেডি করি, আমরা সবসময় ভয়েস রেজ করি, কিন্তু বেসিক্যালি এর প্রতিকার কখনোই হয় না। এর প্রতিকার কে করবে? আমরা মানে একদম হায়ার অথরিটি পর্যন্ত যাওয়ার পরও যদি তারা নির্বিকার থাকে, তাহলে এখানে তো বাংলাদেশে আমরা কারো কাছে যে বিচার পাবো না, কারো কাছে যে আমরা এটা মানে এটা প্রতিকার পাবো না, আমাদেরকে চুপচাপ মেনে নিতে হবে। এই জন্যই তো আস্তে আস্তে স্পোর্টসে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে। কেউ কোনো ভদ্র ফ্যামিলি কেউ তার বাচ্চাকে বলে না যে যাও তুমি স্পোর্টসে যাও। আমার 2টা মেয়ে, আমি তো বলবো না যে হ্যাঁ তুমি এই পরিবেশে শুটিং এ আসো, আমি কখনো আমার মেয়েকে স্পোর্টসে দিব না। শারমিন রত্না, যখন আসলে জিম্মি করে রাখে ক্ষমতার মস্তদে বসে থাকা লোকরা, সেইখানে আসলে আপনারা নিরুপায়, আপনারা আসলে হতাশ হয়ে যাচ্ছেন যে আপনাদের আসলে কখনোই যখন নারী অ্যাথলেটরা আসলে এক সময় খুব বেশি আসতো এবং অর্জনের তালিকাও কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি পুরুষদের তুলনায়, সেই ক্ষেত্রে আসলে ওই জায়গাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। সাবিনা সুলতানও বলছিলেন যেমনটা আসলে আলো থেকে অন্ধকারে চলে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। সেক্ষেত্রে আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার আছে যে যিনি সাধারণ যুগ্ম সম্পাদক আছেন বর্তমান অ্যাডহক কমিটির, তিনি এখনো আসলে রাত্রি যাপন করেন ফেডারেশনে, সেই জায়গাটাতে আসলে ওইটা আসলে কতটুকু সঠিক, বা যারা খবর আছে যে অনেক নারী অ্যাথলেটরা বা নারী শুটার আসলে তার কাছে জিম্মি হয়ে এক পর্যায়ে আসলে সোপর্দ করেছেন, সেই জায়গাটা বা সেই তথ্যটা আসলে কতটুকু সত্য?
আসলে যেহেতু আমি ফেডারেশনে যখন কমিটি ডিক্লেয়ার হয়েছে আমি ওই দিনই রিজাইন দিয়ে চলে এসেছি, কারণ এই ধরনের মানুষের আন্ডারে যদি আমি কাজ করি এই দায়ভারগুলো আমার আসবে। আমি জানি যে তাকে আমি এই জায়গা থেকে দূরে রাখতে পারবো না, আর আমি যদি এটাতে ভয়েস রেজ করি সে আমাকে 2 দিন পরে বের করেই দিবে। তো আমার তো তার কোনো অভিযোগ নিয়ে বের হওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এই ধরনের মানুষের আন্ডারে তো আমার কাজ করার প্রশ্ন আসে না, আমি চলে এসেছি। এবং আমি আমার অ্যাথলেটদের যারা আমার কমিউনিকেশনে আছে তাদের সাথে তারা আমাকে কিছু কিছু কথা বলছে যে তার বাড়ি হচ্ছে পুরান ঢাকাতে, ফরেশগঞ্জ। তো সে রাত 2টা 3টা পর্যন্ত ফেডারেশনে কি করে? রাত 10টার পরে সব অ্যাথলেটের কাছ থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়। সে মেয়ে অ্যাথলেটদেরকে তার রুমে কেন রাখবে? 11টা 10টার পরে কেন রাখবে? কোনো ছেলে রুম থেকে বেরোতে পারবে না, কোনো মেয়ে রুম থেকে রুমে ডেকে নিয়ে যাবে। তার সে একজনকে নিয়োগ দিয়ে রাখছে কোচ হিসাবে, মহিলা কোচ হিসাবে, সে তাদেরকে সাজায় গুছায় পাঠাবে। এই ধরনের অভিযোগ অ্যাথলেটরা করতেছে, যদিও এটা আমি নিজে চোখে দেখিনি, এটা ওদের অভিযোগ। তো এই অভিযোগগুলো খতিয়ে দেখবে কে? আর সব সময় বলে যে এই ধরনের অভিযোগের প্রমাণ কি? ভাই, প্রমাণ এগুলোর কিভাবে হয়? আমাদের ওখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার অ্যাক্সেস যে যে পাজি লোক তার হাতে। তো আপনি এই ধরনের প্রমাণ কিভাবে পাবেন? একটা বাচ্চা যে একটা ছবি তুলে রাখবে সেই প্রমাণ কিভাবে পাবেন? তার ফোন সিজ করে রাখতেছে, সর্বোচ্চ দিনের ভিতরে 1 থেকে 2 ঘন্টা তারা ফোন পাচ্ছে। ঠিক আছে, ডিসিপ্লিনের জন্য তো এটা করতেই পারে, কিন্তু আপনি ডিসিপ্লিনের কথা বলে আপনি এই ধরনের এদেরকে কলাপস করে রেখে আপনি অনৈতিক কাজ করবেন, আবার আমাদের কাছে বলবেন যে কি এভিডেন্স আছে। আমরা কি এভিডেন্স দিব এখানে? আর যে সমস্ত মেয়েরা যাচ্ছে তারাও তো এখন ধরেন একজন ইন্টার ক্লাব শুটার যদি ন্যাশনাল ক্যাম্পে এসে ন্যাশনাল অ্যাথলেটদের মতো ট্রিট পায়, তাহলে সে কি করবে? সে তো মনে করবে যে ঠিক আছে, আমি যা ডিজার্ভ করি তার থেকে আমি বেশি পাচ্ছি, আমি যদি এই কাজ করে বেশি পাই তাহলে তো আমি এটাই করবো। শারমিন রাত্রা, যখন দেশের ফেডারেশনের জাতীয় দলের এই অবস্থা, তখন তৃণমূল পর্যায়ে যখন ক্লাবগুলো বা তৃণমূল পর্যায়ে যখন আছে সেই জায়গার ক্লাবগুলো বা একাডেমির সেই কি অবস্থা, সেটা অবশ্যই আপনার কাছে প্রশ্ন থাকবে। এবং আরেকটি প্রশ্ন থাকবে যে এই যে এখন যখন আপনারা উপদেষ্টা বা কোনো মহলে গিয়ে আপনারা কোনো সমাধান পাননি, এখন আন্তর্জাতিকভাবে আপনারা কোনো ফেডারেশনের কাছে এই নোটিশ বা কোনো চিঠি পাঠাবেন কিনা এ নিয়ে আমরা প্রশ্ন করব। তবে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে, দর্শক সাথেই থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম নারীরা আসলে নিরাপদ কোথায়, বিশেষ করে জাহানার আলমের এক সাক্ষাৎকারের পরে পুরো ফেডারেশন, পুরো ক্রীড়াঙ্গন আসলে নড়ে চড়ে বসেছে। এবার যদি হয় সমাধান, সে বিষয়ে আমাদের সাথে কথা বলতে অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত ছিলেন সাবরিনা সুলতানা এবং ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন শারমিন রত্রা। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শারমিন রত্রা যেভাবে বলছিলেন সাবরিনা সুলতানা, যে এই যে নারীরা আসলে কোন ঠাসা, তারা আসলে উপদেষ্টা পর্যন্ত, সর্বোচ্চ তো আমাদের কাছে উপদেষ্টা আপনাদের কাছে, সেক্ষেত্রে উপদেষ্টা পর্যন্ত গিয়েও কোনো কাজ হয়নি। সেক্ষেত্রে আসলে নিরাপত্তা সেল বলি বা যাই বলি না কেন, আসলে নারীদের এই ক্ষেত্রে মানসিকভাবেও তো তারা বিপর্যস্ত হয়ে পড়েন। এবং যখন আসলে ইন্টারন্যাশনাল কোনো ম্যাচ থাকেন বা ঘরোয়া টুর্নামেন্ট থাকে, তখন সেভাবে তারা পারফর্ম করতে পারে না, আমরা দেখে থাকি তারা চাপে থাকে। সেই ক্ষেত্রে এই চাপমুক্ত আপনারা কোনো হুঁশিয়ারি দিবেন কিনা বা আপনারা কোনো স্টেপ নেবেন কিনা এই বিষয়ে? জাহানারার ব্যাপারটা, যেহেতু ও সাহসী একজন খেলোয়াড়, ও মানে নিজের জীবনের মায়া ত্যাগ করে সে প্রতিবাদী হয়ে উঠেছে। সো আমরা জাহানারার পাশে অবশ্যই আছি। আমাদের যে ইচ্ছা বা আমাদের যে পরিকল্পনা, আমরা এটার একটা প্রতিরোধ গড়ে তুলবো। জাহানারার পাশে আপনারা থাকবেন সেটা অবশ্যই। খেলোয়াড়, আমি সব খেলোয়াড়, এটা হচ্ছে আমাদের নারী ক্রীড়াঙ্গনের জন্য আমাদের এই প্রতিবাদটা। শুধু জাহানারা না, জাহানারা একজন, এরকম আরও অনেক বিভিন্ন ফেডারেশন, বিভিন্ন ক্রীড়াঙ্গনে আরও অনেক জাহানারা আছে। সেই এই সকল জাহানারাদের নিয়ে, মানে তাদের পক্ষ হয়ে আমরা এই প্রতিবাদটা গড়ে তুলব, এই আন্দোলনটা করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আমি আশা করি যে আমার সাথে বা আমাদের সাথে, আমরা যারা এই আন্দোলনটা করব, আমাদের সাথে অন্যান্য যারা ভিকটিম হয়েছে তারা যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদেরকে সাপোর্ট করে, যে হ্যাঁ নিজেরা কিছু বলে, তাহলে হচ্ছে আমাদের এই প্রতিবাদটা সফল হবে এবং আমরা এর প্রতিকার গড়ে তুলতে সক্ষম হব। আমাদের সাথে শারমিন রত্না যুক্ত আছেন, আমরা আবার যুক্ত হতে চাই তার সাথে। শারমিন রত্না, বলছিলেন আপনি যে উপদেষ্টা বা যেই বিষয়গুলো আসলে শুটারদের যারা নিরাপত্তা দিবেন তারাই আসলে নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। এইবার আপনাদের স্টেপটা আসলে কি হবে? আন্তর্জাতিক যা শুটিং ফেডারেশন আছে তাদের কাছে কি আপনারা লিখিত কোনো অভিযোগ করবেন কিনা?
আসলে আন্তর্জাতিক যে শুটিং ফেডারেশন আছে, সেখানে তো শুটিং ফেডারেশনের মাধ্যম দিয়েই বেসিক্যালি কমিউনিকেশন করা হয়। আমাদের ব্যক্তিগতভাবে বেসিক্যালি আমাদের কমিউনিকেশনের সুযোগ নেই। আর প্রত্যেকটা যেহেতু আইওসি অ্যাথলেট কমিটি প্রত্যেকটা দেশে বাধ্যতামূলক করে দিয়েছে, আমাদের দেশে অ্যাথলেট কমিটি আছে, তারা তাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করতে পারে। আমাদের তরফ থেকে বেসিক্যালি তারা আমাদের প্রতিনিধি, আমি ওটাই বলছি যে আমাদের প্রতিনিধি আছে, কিন্তু তারা কিন্তু বেসিক্যালি তেমন কাজ করেন না। তাদেরকে বছরের পর বছর বসিয়ে রাখছে। অ্যাথলেট কমিটি আজ বোধহয় 8 বছর চলতেছে তাদের এজ, কিন্তু আপনারা কখনো দেখবেন না যে তাদের কোনো অ্যাক্টিভিটিস এই ধরনের ইস্যুতে কখনো আমাদের ক্রীড়াঙ্গনে যখনই কোনো সমস্যা হয়, কখনো আমরা তাদেরকে দেখি না তাদের কোনো অ্যাক্টিভিটিস আছে। তো আমাদের মাধ্যম আছে, কিন্তু যারা সেখানে বসে আছে বা তাদেরকে যারা দিয়েছেন, তারাই তাদেরকে কন্ট্রোল করে, তারাই তাদেরকে কখনোই এই বিষয়গুলো নিয়ে কোনো প্রতিবাদ করতে দিতে চায় না। আমাদের যদি প্রতিবাদ করতে হয় আমাদের ব্যক্তিগতভাবে, যে আমরা কি করতে পারি, মানববন্ধন করতে পারি, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় যেতে পারি, কিন্তু ভাই কজন আসবে এখানে? সার্ভিস ক্লাবের কত অ্যাথলেট সার্ভিস ক্লাবের সাথে আছে, অনেক মেয়ের নিরাপত্তাহীনতায় ভোগার কারণে বলবে যে ভাই চার দেয়ালের আড়ালে যা হচ্ছে হচ্ছে, আমি এটা ওপেন আপ হবো না। কারণ দিন শেষে অনেকেরই এটা ব্রেড বাটার, তো সে কেন এটা ক্ষতিগ্রস্ত করবে? অনেক 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 অ্যাঙ্গেল থাকতে পারে, নিজের মান সম্মানের ভয় আছে, অনেকে এই জন্যই প্রতিবাদী হয়ে আসে না। কিন্তু এই জিনিসগুলো তো আমাদের ক্রীড়াঙ্গনে নতুন কিছু না, বহুত আগে থেকে এগুলো হয়ে আসতেছে। এগুলোর কোনো সুষ্ঠু সমাধান কখনোই হয়নি। আমাদের প্রধানমন্ত্রী, দুইজন প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, তাদের মন্ত্রী পরিষদে অনেক মহিলা এমপি মন্ত্রী আছেন, কিন্তু কখনোই তাদেরকে কখনোই দেখা যায় না যে এই সমস্ত ইস্যু নিয়ে সরব হয়ে সামনে আসছে। আমি জানি না কেন তারা চুপ করে থাকে। আমাদের প্রতিনিধি হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে তারা যখন যায়, তারা তো প্রত্যেকটা সেক্টরেরই প্রতিনিধি, তাহলে তারা কেন এই ইস্যুগুলোতে নিজেরা ভয়েস রেজ করে না? তারা সবসময় কোণঠাসা হয়ে থাকে, নাকি তাদেরকে পুরুষ সমাজই চালায়, এটা আমার জানা নাই। আর যেটা আমার কাছে মনে হয়, যখনই আপনি ভয়েস রেজ করবেন, তখন আপনাকে, যেহেতু এটা পুরুষতান্ত্রিক সমাজ, আপনাকে দাবানোর চেষ্টা করবেই। তারা আপনাকে বিভিন্ন রকম গাইডলাইন করবে, মনে করবে যে তারাই আপনার গাইডলাইন। কিন্তু আমরা যে নিজেরা স্বয়ংসম্পূর্ণ, আমরা যে নিজেরা নিজেদের ভালো বুঝি, এটা কেন জানি তাদের মনে হয় না। তারা মনে করে তারা আমাদের গার্ডিয়ান, তারা আমাদের পথ প্রদর্শক। তো যতদিন আমরা এই চিন্তাধারা থেকে বের না হবো, যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট মনে না করবো, ততদিন পর্যন্ত আমরা মনে হয় এরকম ভিক্টিমাইজ হতেই থাকবো। আমার জায়গা তুমি নির্ধারণ করে দেওয়ার কেউ না। তুমি একজন, তোমার জায়গা তোমার, আমার জায়গা আমার, অথচ আমার জায়গাটা নির্ধারণ করে দিচ্ছে একজন পুরুষ। তো সমস্যাই হয়ে যাচ্ছে এখানে, যখন আমরা একটা পুরুষের আন্ডারে থাকি, তারা আমাদেরকে সেক্সুয়ালি হ্যারাস করবে, মেন্টালি হ্যারাস করবে, ফাইন্যান্সিয়ালি হ্যারাস করবে, করতেই থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এরকম মন্তব্য, এবং আপনারা নিশ্চয়ই কোনো গুরুতর অভিযোগ, কোনো স্টেপ নেবেন এই পরিপ্রেক্ষিতে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আলোচনায় এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। এবার আমরা একটু জানাতে চাই আজকে রাতে ক্রিকেট এবং ফুটবলের কি কি ম্যাচ আছে। আমরা দেখে নিতে চাই শুরুতেই ক্রিকেটের আজকে কি ম্যাচ রয়েছে। অস্ট্রেলিয়া ভারতের পঞ্চম টি20 দুপুর 2:15 শুরু হয়ে যাবে। তার মানে কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হতে যাচ্ছে দুই দলের আবারও লড়াই। এবং পাকিস্তান দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে শুরু হবে বিকেল 4টায়। ক্রিকেটের পাশাপাশি রয়েছে ফুটবলের ম্যাচও, তবে ফুটবলের ম্যাচ কিন্তু আজকে গভীর রাতে না, সন্ধ্যা 6টা থেকে আসলে শুরু হবে। আমরা একটু দেখতে চাই প্রিমিয়ার লিগ আজকে কি কি ম্যাচ আছে। টটেনহাম ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ সন্ধ্যা 6:30, এভারটন ফুলহাম রাত 9টা, ওয়েস্ট হ্যাম বার্নলি রাত 9টা, সান্ডারল্যান্ড আর্সেনাল রাত 11:30। যদি বলতে চাই যে ম্যানচেস্টার ইউনাইটেডের কিন্তু আজকে যদি টটেনহামকে হারিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সুযোগ আছে ম্যানচেস্টার সিটিকে টপকে আসলে দ্বিতীয় শীর্ষ পয়েন্ট টেবিলে তারা উঠে আসতে পারে। কারণ আজকে 17 পয়েন্ট তাদের আছে, 5 জয় 2 ড্র আছে তাদের। সেক্ষেত্রে টটেনহামও কিন্তু সমান 10টি ম্যাচ খেলে ফেলেছে, সমান 17 পয়েন্ট নিয়ে তারাও কিন্তু আছে। দুই দলের সুযোগ থাকবে। এবং রাতে কিন্তু জার্মান বুন্দেসলিগারও কিন্তু ম্যাচ আছে, ইউনিয়ন বার্লিন এবং বায়ার্ন মিউনিখ। সবচেয়ে বড় যে ম্যাচটা আসলে বায়ার্ন মিউনিখ, কারণ মনশেন গ্লাডবাগ বা কোলন রাত 11:30 ম্যাচ। তবে চোখ কিন্তু থাকবে রাত 8:30টার দিকে এই জার্মান বুন্দেসলিগার ম্যাচ নিয়ে। আমরা যেটা বলছিলাম যে প্রিমিয়ার লিগে যে ম্যাচ রয়েছে আজকে কিন্তু আর্সেনালের বিগ ম্যাচ আছে। আর্সেনাল কিন্তু ইতোমধ্যেই তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আছেন, 25 পয়েন্ট নিয়ে 10টি ম্যাচ খেলে। সেই ক্ষেত্রে আসলে পয়েন্ট টেবিল আসলে আজকে কি হয় রাতে, নিশ্চয়ই দর্শক সমর্থকদের আসলে সেই সুযোগ থাকবে। দর্শক, শেষ করছি এখন মাঠে।